সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। অবশেষে মায়ের কাছে ফিরছেন তারেক রহমান। এদিকে বিএনপি জামায়াতের ভোটের ব্যবধান 4%। এরপর থাকছে আমি রাজমিস্ত্রির ছেলে, খেটে খাওয়া মানুষের প্রতিনিধিত্ব করতে আসছি। সর্বশেষ রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে কোনো সমাধান হয় না, রুমিন ফারহানা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন। এই মুহূর্তে লন্ডনের একটি ঘরে বসে তারেক রহমানের চোখ জোড়া নাকি বারবার ভিজে যাচ্ছে, এমনটাই জানাচ্ছেন ঘনিষ্ঠজনেরা। মায়ের মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়াই, আর তিনি দেশে আসতে পারছেন না। রাজনীতির সব হিসাব ছাপিয়ে এখন তার মনে একটাই প্রশ্ন, শেষবার মায়ের হাতটা কি আর ধরা হবে? দেশের লাখো মানুষের মতো তাকেও কাঁদিয়ে তুলছে এই অনিশ্চিততা। আপনি কি মনে করেন, তারেক রহমানের দেশে ফেরা এখন মানবিক প্রয়োজন নাকি রাজনৈতিক বাধা? কমেন্টে আপনার মত লিখে জানান। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা বলি সেই কথা যা বড় বড় মিডিয়া ভয়ে আড়াল করে রাখে। চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। অবশেষে মায়ের কাছে ফিরছেন তারেক রহমান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 3 বারের সাবেক প্রধানমন্ত্রীর অবস্থা খুবই ক্রিটিক্যাল। এ অবস্থায় মাকে দেখতে কবে দেশে আসবেন তারেক রহমান, মানুষের মধ্যে সেটাই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। এরই মধ্যে গুঞ্জন উঠেছে 2-1 দিনের মধ্যেই দেশে ফিরতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে এসে তিনি কোথায় উঠবেন সেটাও চূড়ান্ত। তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সোমবার 1 ডিসেম্বর রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, তারেক রহমান খুব শীঘ্রই দেশে ফিরবেন, তবে ঠিক কবে ফিরবেন তা স্পষ্ট করেননি তিনি। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরায় কোনো বাধা দেখছি না। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলও বলেছেন, তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে কোনো আইনি বাধা আছে বলে আমার জানা নেই। তিনি উপযুক্ত সময়ে দেশে ফিরে আসবেন। তিনি দেশে ফিরলে তার নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলেও আশ্বাস দেন এ উপদেষ্টা। দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানের জন্য গুলশান এভিনিউর 196 নম্বর বাড়ি প্রস্তুত করা হয়েছে। চলতি মাসেই যে কোনো দিন দেশে ফিরতে পারেন তিনি। শুধুমাত্র কৌশলগত কারণে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ফেরার সুনির্দিষ্ট দিন তারিখ দলের পক্ষ থেকে প্রকাশ করা হচ্ছে না। এদিকে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রীর জন্য বিশেষ নিরাপত্তা বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ নিয়োগও দেয়া হচ্ছে। ইতিমধ্যে এভার কেয়ার হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। হাসপাতালের মূল ফাটকের 2 পাশে ব্যারিকেড বসানো হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া কাউকে সেখানে ভিড় করতে দিচ্ছেন না পুলিশের সদস্যরা। ৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে আর্থ্রাইটিস, ডায়াবেটিসের পাশাপাশি কিডনি, লিভার, ফুসফুস, হৃদযন্ত্র, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। গত 23 নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছিল, কিন্তু বুকে সংক্রমণ ধরা পড়ায় তাকে ভর্তি করে নেওয়া হয়েছিল। তিনি বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে রয়েছেন। অপরদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 1/11-এর পর 2008 সালে কারাগার থেকে বেরিয়ে উন্নত চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে যান। তারপর থেকে সেখানে অবস্থান করছেন তিনি। বিদেশে থেকেই দল পরিচালনা করে আসছেন। গত বছর জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ায় বিভিন্ন মামলায় তারেক রহমানের সাজার রায় বাতিল হওয়ার পর তার দেশে ফেরার আলোচনা শুরু হয়। ডিসেম্বর মাসে ফিরলে 17 বছর পর দেশের মাটিতে পা রাখবেন তারেক রহমান। এদিকে বিএনপি জামায়াতের ভোটের ব্যবধান 4%। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 30% ভোটার বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভোট দেবেন। জামায়াতে ইসলামীকে 26% ভোটার ভোট দেবেন, অর্থাৎ 2 দলের মধ্যে ব্যবধান মাত্র 4%। মার্কিন ফেডারাল সরকারের অর্থায়নে রিপাবলিকান পার্টি ঘনিষ্ঠ অলাভজনক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের এক জরিপের ভিত্তিতে এই তথ্য জানিয়েছে। জরিপের প্রতিবেদনে বলা হয়, আগামী সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হলে 2 দলের মধ্যে মাত্র 4% ভোটের ব্যবধান থাকবে। বিডিআর হত্যাকাণ্ডে যেসব সেনা অফিসারের জড়িত থাকার প্রমাণ পেল কমিশন। বিডিআর হত্যাকাণ্ডে যেসব সেনা অফিসারের জড়িত থাকার প্রমাণ পেল কমিশন।
এই জরিপে ৪,৯৮৫ জনের সাক্ষাৎকার নেওয়া হয় যাদের বয়স ১৮ বছর বা তার বেশি। বাংলাদেশের ৮টি বিভাগের ৬৪ জেলার মধ্যে ৬৩ জেলা থেকে নমুনা সংগ্রহ করা হয়। রাঙামাটি জেলা থেকে কোনো নমুনা বাছাই করা হয়নি। জরিপকারীদের দাবি এই জরিপের আস্থার পরিমাণ ৯৫%। তবে আরও নিশ্চয়তার ভিত্তিতে ১.৪% এদিক সেদিক হতে পারে। ইউনেসের কাজে সন্তুষ্ট দেশের ৬৯% মানুষ। ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চের পক্ষে জরিপটি পরিচালনা করেছে একটি স্থানীয় গবেষণা প্রতিষ্ঠান। ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত তথ্য সংগ্রহ করা হয়। সাক্ষাৎকার নেওয়া হয় CAPI পদ্ধতিতে সরাসরি উপস্থিত হয়ে। জরিপ অনুসারে একই শর্তে, অর্থাৎ আগামী সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে জাতীয় নাগরিক পার্টিকে ভোট দেবেন ৬% ভোটার, জাতীয় পার্টিকে ভোট দেবেন ৫% ভোটার এবং ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভোট দেবেন ৪% ভোটার এবং অন্যান্য দলকে ভোট দেবেন ৮% ভোটার। এদিকে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস এবং অন্তর্বর্তী সরকারের ওপর দেশের বেশিরভাগ মানুষের আস্থা ও সন্তুষ্টি রয়েছে। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের সর্বশেষ জরিপে এমন তথ্য উঠে এসেছে। জরিপে অংশ নেওয়া ৬৯% মানুষ ড. ইউনুসকে সমর্থন করেছেন আর ৭০% বর্তমান সরকারের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেছেন। এছাড়া আগামীতে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ৮০% মানুষ। IRI এর সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চ গত ১৩ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত দেশের ৮টি বিভাগে এই জরিপ পরিচালনা করে। ন্যাশনাল সার্ভে অব বাংলাদেশ সেপ্টেম্বর-অক্টোবর ২০২৫ শিরোনামে সোমবার সংস্থাটির ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়। সর্বশেষ, রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে কোনো সমাধান হয় না, রুমিন ফারহানার মন্তব্য। রাজনৈতিক দলকে কাগজে কলমে নিষিদ্ধ করে কোনো লাভ হবে না এবং এটিতে কোনো সমাধান হয় না বলে মন্তব্য করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে এ কথা বলেন তিনি। তিনি বলেছেন, পলিটিক্যাল পার্টিকে কাগজে কলমে নিষিদ্ধ করে কোনো লাভ হবে না। জামায়াতকে শেখ হাসিনা লাস্ট মোমেন্টে নিষিদ্ধ করেছিল, এর আগেও জামায়াত শিবিরের নিবন্ধন বাতিল করেছিল। সকলভাবে চেষ্টা করা হয়েছে দলটিকে কোণঠাসা করে একেবারে শেষ করে দেওয়ার, কিন্তু সেটি পারেনি। নিষিদ্ধ করে আসলে কোনো সমাধান হয় না। মুসলিম লীগের উদাহরণ টেনে তিনি বলেন, মুসলিম লীগ বাংলাদেশে এখনও রাজনীতি করে। এই দলের কর্মী আছেন কতজন, নেতা সমর্থক কতজন, ভোটার কতজন, এটা কেউ ম্যাগনিফাইং গ্লাস দিয়ে খুঁজে বের করতে পারবে না। কিন্তু যে দলটি গত বছর জুলাই-অগস্টে নিষিদ্ধ হয়েছে বা যে দলটির কার্যক্রম গত ১৫ বছর ধরে নিষিদ্ধ ছিল, তারা কিন্তু প্রবল প্রতাপের রাজনীতির মাঠে কাজ করে বেড়াচ্ছে। কাগজে কলমে নিষিদ্ধ করে লাভ হবে না যদি না মানুষের মন থেকে তাদের সরানো যায়। রুমিন ফারহানা বলেন, একটি নতুন জোটের কথা শোনা যাচ্ছে যেখানে ১৬টি রাজনৈতিক দল আছে। এই জোটের মধ্যে দিয়ে আওয়ামী লীগের যারা সরাসরি কোনো বড় পদে ছিলেন না, যারা মন্ত্রী এমপি হননি, যাদের উপর ২৪-এর গণ-অভ্যুত্থানের দায় নেই কিন্তু তারা আওয়ামী লীগের ব্যাপারে সফট কর্নার ধারণ করে, এরকম মানুষ এই জোটের মাধ্যমে আসতে পারে। বিএনপির নেত্রী বলেন, নির্বাচন বানচাল করার ব্যাপারে আওয়ামী লীগের একটা পরিকল্পনা আছে, এটা আমি বলছি না, এটা স্বয়ং শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ যে ইন্টারভিউ দিয়েছেন সেখানে তিনি পরিষ্কার বলেছেন, এই নির্বাচনকে আমরা বানচাল করতে চাই যদি সেটা আওয়ামী লীগকে ছাড়া হয়। তিনি আরও বলেন, কিছুদিন আগে একটি জরিপের উপর ডেভিড বার্গম্যানের একটা লেখা ছাপা হয়েছে। ২৫০০ জনের মতো তরুণের উপর এই জরিপটি করা হয়েছে যাদের বয়স ১৮ থেকে ৩৫-এর মধ্যে। সারা বাংলাদেশেই জরিপটি হয়েছে। সেখানে বলা হয়েছে তরুণদের মধ্যে ২০% বিএনপিকে ভোট দেবেন, ১৭% জামায়াতকে আর ৯ বা ১০% আওয়ামী লীগকে ভোট দেবেন। আর কোনো দলের প্রতি সমর্থন অনিশ্চিত এমন ভোটার সংখ্যা সবচেয়ে বেশি। বলা হচ্ছে তাদের সঙ্গে যদি একটা বড় অংশ আওয়ামী লীগের সাপোর্টার হয় তাহলে সেটা ১৯ থেকে ২০ বা তার উপরে আওয়ামী লীগের সমর্থন চলে যেতে পারে। যতই আইন করে তাদের নিষিদ্ধ করেন, মানুষ যদি তাদের ভোট দেয়, আপনি, আমি বা নির্বাচন কমিশনের কিছু করার নেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।